মুস্তাফিজের ও আছে, মুস্তাফিজের করে একটা হাতটা দেখাও। আচ্ছা, ও হচ্ছে সভাপতি। আর এদের সব কাজ চেগড়া চেগড়া মনে হয় না, কিন্তু আরেকজন লোক আছে, তাকে দেখলে একটু ভারী কি মনে হয়। অনেক দিন ধরে ইউনিয়ন পরিষদের মেম্বার, যে কোনো জায়গায় নিয়ে গেলে আমরা একটু সামনের চেয়ারে জায়গা দিই। যদি ওই আলুর ভিতরে সেক্রেটারি আমাদের এই রশিদার ভাই, রশিদার ভাই একটু দাঁড়াও, উনি হচ্ছেন আমাদের সেক্রেটারি। আমাদের এখানে উপস্থিত আছে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহ্বায়ক আমাদের রঞ্জু ভাই, আমার অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত প্রিয়। আমার ইউনিয়নের একজন আমাদের নেতা আছে, সে হচ্ছে পুরা থানাটার মৎস্যজীবী দলের আহ্বায়ক জামান মোহাম্মদ কাসু। কাসু একটু দাঁড়াস। হ্যাঁ, আমাদের তাঁতি দল একটা আছে, যেটা শহীদ জিয়াউর রহমান 1980 সালের ফেব্রুয়ারি মাসে তৈরি করেছিলেন। সেই তাঁতি দলের উনি কিন্তু আহ্বায়ক, উনি সভাপতি আমাদের আলী হাসান ভাই। হ্যাঁ, এবং আমাদের সাধারণ সম্পাদক মিজান ভাইও আছে। আর একটা জিনিস মৎস্যজীবী দলের, হ্যাঁ মিজান ভাই আছে, মাসুদ ভাই, এই মাসুদ ভাই দাঁড়ান, মৎস্যজীবী দলের সদস্য সচিব মানে সেক্রেটারি। আচ্ছা, আর একটা জিনিস ভাই আপনাদেরকে বলি, এই একটা কাজ কাম করলে একটা প্রচার করা লাগে না। তা আমাদের সৌভাগ্য যে আমাদের একজন বিশিষ্ট সাংবাদিক, এই এলাকারই সন্তান, কি নাম আপনার মাসুদ, কি নাম? মাহফুজুর রহমান মাহফুজ ভাই, প্রেস ক্লাবের সাংবাদিক। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে আমাদের ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে অনেক কিছু করা যায়, করা যায় না? আমার কিশোরগঞ্জ উপজেলার বিএনপির যিনি সেক্রেটারি, আমার অত্যন্ত স্নেহভাজন ডালিম, আমার কথা শুনছে, হয়েও চলে আসছে। ডালিম একটু দাঁড়াও তো ভাই, হাতে দেখাও। এখন প্রশ্নটা হচ্ছে যে খেলাধুলার ব্যাপারটা এটা পরে কর, এই একটা মত বিনিময়টার উপলক্ষে 2-3 মিনিট কথা কই ভাই। আচ্ছা, মনে করেন তো আমার অভাবের সংসার, হাট চালার আছে, বাড়ির এক মাস বেড়া, তোমার মনে করেন 6,000 বেডি মিডিয়া 6 জন, তাই না? যে মন্তব্য বেড়া করা খুব এই টক টক করে কথা কয়, যাওয়ার সময় না কাউকে কানে কথা কর, বাবা আর মজুর একটা এই ডানটা আমার চকলেট আনুন তো, এটা মজুরের চকলেট আনুন তো। আপনি বাড়ির গার্জিয়ান, আপনি গেলেন হাটে, হাটে যে অভাবের সংসার বাজার করলেন, করার পরে আপনার মনে চায় যে আমি 6টা চকলেট কিনে 6 ছেলেকে ভাগ করে দিই, 6 ছেলে মেয়েকে ভাগ করে দিই না, কিন্তু আপনার অভাবের সংসার, আপনি পাচ্ছেন না, তাহলে কি করবেন? কোন রকমের পেছন থেকে ভাঙতি পয়সা বেড়া ব্যাকরিয়া দোকানদার ভাই একটা চকলেট দিস তো, চকলেটটা নিলেন, বাজারটা দিয়ে বাড়ি থুয়া ওই শখ করে দিলেন, নিয়ে করে হাত মারাটা বাবা হাতে না হাঁটিয়েছি, করতে দিয়ে যা করে বাবা রে বন্ধুদের যে পাইসি আসলো না, সবার মধ্যে চকলেট কিনে পাও নাই, এই চকলেটটা তো দিলে তুই খা, আর তোর ভাইয়ার ঘরে রাখো, তোমরা কান দিবে। এটা সত্য না মিথ্যা ভাই? সত্য। আমাদের এই দেশ বাংলাদেশ খুব উন্নত দেশ নয়, আমাদের দেশটা একটা উন্নয়নশীল দেশ। এখানে আমাদের সমাজে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, ঈদগাহ মাঠ, মসজিদ, এই যে সমাজে বাস করতে গেলে এগুলোর উন্নয়ন দরকার, কিন্তু এই উন্নয়ন আমাদের দেশের সরকারের পক্ষে সম্ভব হয় না। ভাই আমার কথা কি বুঝে গেছে? সবসময় সম্ভব হয় না। ওই যে মন্ত্রীর কাছে যে একটু মাথা চুলকে কবে যে স্যার আমার এলাকার লোকগুলো এইটা জিনিস খুব করে চাইছে, একটা ধ্যান আছে, তখন মন্ত্রীর কাছে তো মন্ত্রী তো বড় জিনিস এনে কর্মের খোঁচা মারি দেয়, দিলে ওই কামগুলো হয়। আর না হলে বছরের যেটা কোটা থাকে, কোটা তো বুঝেন, একটা বিশেষ বরাদ্দ, একটা বরাদ্দ থাকে, সেই বরাদ্দ গুলা দিয়ে আমাদের এমপি মন্ত্রীরা কাজ করে। কিন্তু যারা ওই অফিসে আদালতে ঘুরে ঘুরে
মন্ত্রীর কাছে বা সচিবের কাছে বা ইঞ্জিনিয়ারের কাছে একটু আপত্তি করে মিনতি করে প্রয়োজনের কথাগুলো স্পষ্ট করে বোঝাতে সক্ষম হয়, তখন কিন্তু সেই কাজটুকু হয়। আমি কি একটু বুঝাইতে পারছি ভাই? বুঝছেন? আচ্ছা, আমি একজন লোকের রুমের মাঝখানে কামনা করি, আমি দোয়া করি এখনো, কিন্তু তার নামটা আমাকে বলতে হচ্ছে। এই কারণে বলতে হচ্ছে ভাই, এইভাবে যে দেওয়ানি দরবারি করিয়া বাড়ি গেছেন সেই ফজরের নামাজের সময়, তখন মুই কি আসবো? তখন মুই মন্ত্রীর সাথে আসবো। ওই যে 2001 থেকে 6 সাল আসবো না সরকার, তখন আমি মন্ত্রীর সাথে ছিলাম। ওই সময় যে একজন দরজা ডাকের কাছে 7টার সময়, আবার ফজরের আজানের পর শুনতে 7টায় কিনে থেকে উঠে যায়। তার কষ্ট করে উঠে দেখো আমার দুলাল ভাই ওই কোনদের আর সামাদ ভাই যা হাজির। ভাইদের কি ব্যাপার? সামাদ ভাইদের কয়, ভাইয়া আমার স্কুলটা 9-10 এমপিও হয় নাই, মুই তোর বড় ভাই স্কুলকে এমপিও করে দেন, ভাইদের কাগজ কাম দিয়ে যান, আমি দেখবো। ভাইয়া কয় টাকা লাগবে? তুমি তো পয়সা নেবে, এলাকার না কাম করি কেন সারা জীবন কত থাকবে, মুই তো রাজনীতি বাঁচান, মুই তো পয়সা নেই না। আচ্ছা, কাগজ কাম করে ঢাকায় গেছো। দেখো পরের দিন সকালে এইখানে একটা কানুন গেছিল, নাম হলো কাদের ভাই, ছিলেন আপনারা? এই 10 মিনিট আসছে উপরের পর কানুন লোক, কাদের কানুন লোক ছিলেন? কাদের ভাই যা ভাই হাজির। কি হয় ভাই যা? পকেট থেকে কথা কওয়ার আগে 2 লাখ টাকা আমার হাতে দিল। কাদের কানুন কিছু আছে জিজ্ঞেস করতে পারে। ভাইয়ের কি অবস্থা? ভাই মনিরা ভাই স্কুলটা এবারে এমপিও তালিকা থেকে ভাইয়া ওর কথা আছে না? ও ভাই মনের কথা বলছে কাদের ভাই 2 লাখ টাকা দেবে, মনিরা ভাই স্কুলে এমপিও করেন। আমি বললাম যে আমি তো ছোট থেকে রাজনীতি করি, যদি কোনোদিন আপনার এই প্রতিষ্ঠানটা এমপিও করতে পারি, তাহলে আমি সারা জীবন বলতে পারবো যে ওখানকার টিচাররা আমার একটু তদবিরের কারণে এমপিও হয়েছে, বা এটা বলতে পারবো না। ভাই আমি টাকাটা নেব না, আমি টাকাটা ফেরত দিলাম। প্রধানমন্ত্রীর দপ্তরে যায় ওই তখন এপিএস টু মতিন সাহেব ছিল, মতিন সাহেবের খুব আকুতি বিনতি করলাম, কারণ সে তো টুইন ভাই, আমি যে লোকের সাথে কাজ করি 31 বছর ধরে, উনি হচ্ছেন বাংলাদেশের আগামী দিনে যিনি প্রধানমন্ত্রী হবেন তারেক রহমানের আপন খালাতো ভাই, আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগিনা, মেজ বোনের মেজ ছেলে। উনি হচ্ছেন বাংলাদেশের আমাদের এই যে 7,000 কোটি টাকা যে বাজেট হয়, এই কোটি টাকা যে বাজেটে খরচ করে কারা জানেন? 20 টাকা খরচ করে বাইরের লোকেদের ডিসিরা সবাই মিলে 20 টাকা, আর ইঞ্জিনিয়াররা খরচ করে 80 টাকা। কারণ রাস্তা করে ইঞ্জিনিয়ার, ভাই আমার কথা বোঝা যায়? বিল্ডিং করে খায় ইঞ্জিনিয়ার, তো সবটা 80 টাকা খরচ করে ইঞ্জিনিয়াররা। তো সেই ইঞ্জিনিয়ারদের উনি হচ্ছেন বড় নেতা। তো ওইভাবে দুইটা এমপিও করে দিলাম, মানে এটা কি পরবর্তী এমপিও, প্রথম ধাক্কায় হয় নাই। পরে আমাকে কাদের কানুন ভাই আমাকে তার স্কুলে নিয়ে আসিয়া ভাত খাওয়াইছে, সবার সাথে পরিচয় করে দিয়েছে, এরকম আইতো তারা 2টা কথাও বলতেছে। কিন্তু সামাদ ভাই কয় রান্নায় বৃদ্ধি করে গেছে, বিশ্বাস করেন। এই কারণে আমি এখানে বলেছি যে একটু মত বিনিময় করবো কিসের? এলাকার উন্নয়নে। আমি কে? আমি কোনো মন্ত্রী না, এমপি না, বড় নেতাও নই, কারণ বড় নেতা হতে আমি পারি নাই। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে নিচে মুখরিত করেছি, অস্ত্রের ঝঞ্ঝানির সামনে নিজেকে বুক উঁচু করে দাঁড়িয়েছি, কিন্তু যে কোনো কারণে আমি নেতা হতে পারি নাই। না বলার পরে আমি তৈরির সাথে আছি। তা আমারও তো শখ হয় যদি রাজনীতি করে কিছু কাজ করি। বাতের মামার সাথে একদিন আলাপ হলো, আমি বাতের মামা করলাম, মামা এই বক্সিরতের বাজারে এমন কোনো দোকানদার নাই, এই যে মোহাম্মদ শফিকের ভাই মারা গেছেন, এই যে আমাদের সাইকেলের লোকের আলম হয়েছিল মারা গেছে, এই যে আমাদের ইউসুফ ভাই মারা গেছে, এই যে জামাল ভাই মারা গেছেন, মানে এটা যে কত আদর করে আমাকে এই যে চাটা খাওয়াইতো, কতবার যে আমার সাথে দুষ্টামি করতো। আমি যে মানে যে কোনো দোকানে আমার পয়সা দিয়া এই চা খাওয়া লাগে না, মানে আমি কি বুঝাইতে পারছি?
এই জায়গাটা একটা কিছু করতে চাই। তো বাপের মামা বলে, মামা তোমার আমি এই স্কুলটার একটা জুনিয়র হাই স্কুল আছে, এই জুনিয়র হাই স্কুলটার না হেডমাস্টার বিল্ডিং বিল্ডিং না হয়, তাই বললাম যে মামা আমি আপনার বিল্ডিং করে দেবো। পরে কন্যা অরূপ ভাইয়ে করে দিচ্ছে। ওই জন্য এই মিটিংটা বসে আমি আপনাদের সামনে দেড় ভাষায় কথা বলছি, বিএনপি ক্ষমতায় আসতে হবে না, ডিসেম্বরের আগে এই স্কুলের বিল্ডিং এর কাজ শুরু হবে। আমি আপনাদেরকে কথা বলছি, এটাই হচ্ছে মত বিনিময়ের কথা। এটাই হচ্ছে যে আমি যে তর্ক করব, আমি যে অনুরোধ করব, আমি যে কাকুতি বিনতি করব, আমি যে মানুষকে বোঝাতে চেষ্টা করব, কিন্তু তার প্রতিদান একটি সালাম, একটি ভালোবাসা, একটু রাস্তায় দেখা, একটু কথা বলা, এটাই তো আমি চাই নাকি? আমি আমার জীবনের 142 বছর ধরে রাজনীতি করি, 31 বছর আমি তুইনবার সাথে আছি, আমি 6 বছর মন্ত্রীর সাথে ছিলাম। আপনারা বলেন, এই এলাকার কোন লোক যদি বলেন যে আমি কারোর কাছে একটা কাজ করে দিয়ে টাকা খাইছি, আমার বিশ্বাস বলতে পারবে না। আমার বিশ্বাস আজকে তুইন ভাষায় মাটিতে দাঁড়িয়ে আমি বলছি, এই এলাকার কীর্তি সন্তান সুজা হুজুর যেদিন আমাকে সচিবালয়ে ডাকলেন, দুলমন্ত্রীর ঘরে নিয়ে গেলেন, আমার কোনো ভাই বাবা তুমি কও, আমি দুলমন্ত্রীকে অনুরোধ করে সেদিন টিয়ার নিয়ে দিলাম। আপনাদের এখানে ফর্সা করে লম্বা করে, এখন এই যে মাইকের দাঁড়াইলে বাইশের সামনে দাঁড়াইলে অনেক কথা খেয়াল থাকে না। উনি ওই এখানকার লোক ছিল, আমাদের গিয়ে দিলে হয়েছিল, আমরা সেদিন ওই টিয়ারটা অনুরোধ করে দিয়ে দিচ্ছিলাম। কোথাও টিয়ার কোনো একটা প্রতিষ্ঠানে যখন আমরা সাহায্য দেই, মানুষ আজকাল ভাইয়ের ইমেলের চোরকি আমি জানি না, ওই মসজিদেরও পয়সা খায়, ওই মাদ্রাসারও পয়সা খায়, মানুষের কবরস্থান, নিজের কবরস্থান যেখানে মানুষ মারা যাবে মাটিতে ঢুকা রাখবে, সেই কবরস্থানের কথা কয়েও অনেকে পয়সা খায়, টিয়ার দেয়। আমি কিন্তু খোলামেলা বলতেছি, আমি এই কাজটা করি নাই। এই জন্য আমি আপনাদের সামনে মত বিনিময় করতে চাই, সেটি হচ্ছে যে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, আমার যেহেতু অনেক বন্ধু বান্ধব আছে, আমি যেহেতু একজন প্রভাবশালী লোকের সাথে তার রাজনৈতিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখি, আমার বিভিন্ন অফিস আদালতে যাওয়ার সুযোগ আছে। এই যে বিভাগীয় কমিশনার বলেন আর পুলিশের ডিআইজি বলেন, অন্তত আমার নামটুকু তো জানবে, কারণ এটা ভাই ঘটনা কোনো হয়ে যায়। আমি এই এলাকার কিছু কাজ করতে চাই। যদি এই কাজটুকু করতে যে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে যদি আমি আমার মনোবল ফিরে পাই, যদি আমি এই গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি নিম্নবিত্ত পরিবারের একজন সন্তান, আমি যখন দেখি যে তিস্তা নদীতে আমার বাড়ি জমি জমা যখন ভেঙে গেছে, তখন আমি চাকরির জন্য আসছিলাম গঙ্গাছড়া কলেজে। আমি সাবজেক্ট হলো ভূগোল, মানে ভাইবা দিলাম। তখন এই আমি একমাত্র ভালো রেজাল্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরখাস্ত করছি, তখন 2 লাখ কোটি টাকা দিলে চাকরি হয় কলেজে। ভাই বলছেন মকবুল তোমার রেজাল্ট ভালো, আর এটা টানাটানি কম্পিটিশনও নাই, এই 50,000 টাকা দেন। ওই মনে মনে করুন, আচ্ছা দেখো। পরে আমার টপি ভাই কইতেছে, রুহুল এই এত কিছু লাগবে না, তুমি 20,000 টাকা দিয়ে শুরু করো, আর বেতন পেয়ে 30,000 দিও, তাও জয়েন করো। বাড়ি গেছো, বাড়ি যা দেখো আব্বা বাটা ভাত দিয়ে অনেক চিন্তা করবার জন্য, আব্বা কি হয়েছে, আমার যে জিল্লা বইতে বেশি বেশি ধান টাস না বললে জমি বাবা তামান ভাঙে গেছে। এখন বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যেখানে কারমাইকেল থেকে পাস করে যুদ্ধ করে আমি ভর্তি হয়েছি, সেখানে দীর্ঘ 7-8 বছর পড়ালেখা করে খরচের টাকা বাপ মায়ের কাছ থেকে নিয়ে আমার পক্ষে কিন্তু ওই দিন সম্ভব হয় নাই। আপনার কাছে ওই 20,000 টাকার কথা কওয়া, আমি কি বুঝাইতে পারতেছি? আমি আমার জীবন থেকে বলছি, 20,000 টাকার কথা বলার আমার সাহস হয় নাই। তখন আমি আমি ওই 20,000 লাগিয়ে আমি টাকা চলে গেলাম। যাই হোক, এখন আমি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা একটা সাবজেক্ট আছে, যদি আপনারা এখানে কিছু হাতে গোনা কিছু বিশেষজ্ঞ ধরেন, কিছু লোককে ধরেন, তার মধ্যে আমি একজন। আমি 29 বছর দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছি। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমপ্লিট করেছি। আমি ওআইসি থেকে নমিনেশন পেয়ে আন্তর্জাতিক মানে ট্রেনার ছিলাম। আমি বাংলাদেশ থেকে আজারবাইজানে গিয়ে আজারবাইজানের মিনিস্ট্রি অফ এমার্জেন্সি সিচুয়েশনে
যারা কর্মকর্তা তারা হচ্ছে 80% আর্মি। এই আর্মিদেরকে আমি এক জায়গায় ট্রেনিং করিয়েছি। আমি দক্ষিণ কোরিয়া থেকে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে আমি উচ্চতর ডিগ্রি নিয়েছি। আমরা বুঝি যে বিপদের সময়, দুর্ঘটনার সময়, দুর্যোগের সময়, ঘূর্ণিঝড়ের সময়, ভূমিকম্পের সময়, বন্যার সময় মানুষকে কিভাবে নিরাপদে রাখা যায় সে বিষয়টুকু আমরা বুঝি। আমরা এতটুকু বুঝি যে তিস্তা আমাদের অভিশাপ, সেই তিস্তাকে আশীর্বাদে কিভাবে রূপান্তরিত করা যায়, এর পিছনের ঘটনা কি, এর পিছনের প্রেক্ষাপট কি, জাতিসংঘের কর্মকাণ্ড কি, আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের জ্ঞান, চেতনা এবং বিশ্বাস কি, এটা আমরা বুঝি। বুঝে বলে আমরা এই জায়গায় এখন কথা বলি। আর এই জায়গায় কথা বলে আমারও একটু শখ চাপছে যে এর দ্রুত দৌড়াদৌড়ি করলাম, যদি একটু দৌড়াদৌড়ি করে আরো 2-4টা কাজ করা যায় তাহলে জায়গার মানুষগুলো তো মনে রাখবে। আমার বাড়িতে গেছেন তা দেখবেন ইদি রাস্তা ওদি রাস্তা, ওই যে ভেটার মঞ্চুরের বাড়ির সামনে এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর, এই রাস্তা, ব্রিজ, এই সাতপুরে স্কুলের বিল্ডিং, এইরকম অনেকগুলো আমি 2001 থেকে 2006 সালে কাজ করেছিলাম। এখন বিএনপি ক্ষমতায় আসে নাই। আমার বিশ্বাস আমরা এদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ বিশ্বাস করে যদি নির্বাচন হয় বিএনপি জিতবে। ভাই বিশ্বাস করে না? আপনি যে দলেরই হন, আপনি আমাদের দলের হন আর না হন, কিন্তু মানুষের মধ্যে একটা বিশ্বাস আসছে কি আসেনি আপনারা বলেন তো, যে ভোট হলে বিএনপি জিতবে। হ্যাঁ ভাই, পিছনের লোক তো কথা কর না। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা ওই আগের মতো থোক বরাদ্দ নিয়ে সন্তুষ্ট থাকার সুযোগ নাই। আমাদের এই যে রহিমউদ্দিন ভরসা একবার ভোট করলে 91 সালে রহিমউদ্দিন ভরসা এমপি হলো, তার বাড়ি কিন্তু আমার এলাকায় নয়। শরফুদ্দিন আহমেদ জন্টু সে আমাদের এলাকার নয়। আসিফ শাহরিয়ার আমাদের এলাকার নয়। মশিউর রহমান রাঙ্গা আমাদের এলাকার নয়। এই সমস্ত বাইরের লোক কখনো থোক বরাদ্দের বাইরে যে অফিসারকে অনুরোধ করবে না। এর চেয়ে এই অনুরোধটুকু যদি সচিব মন্ত্রীর কাছে তারা করে তাহলে তারা 200-400 কোটি টাকার এই ব্যবসায়িক সুবিধা নেবার পাবে। আর কি দরকার বলছে ভাই তোমার জন্য কান নেবে? আর এই জন্য আমি বলতে চাই যে আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করেন, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই এলাকার মানুষকে বিএনপির প্রতিনিধির মনোনয়ন দিতে হবে, বিএনপির প্রতিনিধিকে সংসদে প্রেরণ করতে হবে, তাহলে আপনাদের এই বিশেষ উন্নয়নগুলো হওয়া সম্ভব। তাই যদি আপনাদের করতে হয় তাহলে বিএনপির লোক লাগবে। আমি কিন্তু অত বড় নেতা না। এখানে বিএনপির আরো 4-5 জন লোক আছে, তারা নমিনেশন চাবে। আমিও একটা মানুষ, 40-41 বছর ধরে আছি, আমিও নমিনেশন চাবো। যদি দল নমিনেশন দেয় তাহলে আমি অবশ্যই ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের সামনে আসবো। যদি দল আমাকে নমিনেশন না দেয়, আমি বলছি যাকে নমিনেশন দেবে আমি তার পেছনে আমি ইলেকশন করলে যেভাবে খাটতাম ঠিক সেইভাবে খাটবো। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শে প্রতিষ্ঠিত একটি দল, যে দলের নেতা শহীদ জিয়াউর রহমান মাত্র 3.5 বছরে কি জাদু করে দিয়ে গেছে, যে জাদুর বলে 72 থেকে 75 দেশের কি অবস্থা ছিল আপনারা সবাই জানেন। কিন্তু 75 পরবর্তীতে এই দেশকে পুনর্গঠন করা, এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের কথা তুলে ধরা, গোটা পৃথিবীর মানুষের কাছে মুসলমানদের ওয়াইসিকে শক্তিশালী করা, দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলোকে জোটবদ্ধ করে সার্ক গঠন করা, খাল খনন করা, পুকুর খনন করা ইত্যাদির মধ্য দিয়ে তিনি দেশকে একটি সুন্দর রূপে নিয়ে আসছিলেন। এবং তার আদর্শের সৈনিক আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী। আগামী দিনে যিনি এই দেশের রাষ্ট্র ক্ষমতা জনগণ যদি চায় যিনি বসবেন, যদি জনগণ তাকে ভোট দেয় যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি হচ্ছেন তারেক রহমান। যে তারেক রহমান আজকে ঘোষণা করে নাই, যে তারেক রহমান আজ থেকে 3 বছর আগে 2022 সালে 31 দফা দিয়েছে। একটু পরে যে 31 ভাই আজান আছে, ভাই আজানের পরে আমি আর 2-3 মিনিট শেষ করবো।
আজান নামাজ কিন্তু আরো 15 মিনিট দেরি আছে, ঠিক আছে না? আজানের পরে মনে করছে ভাই সেই তারেক রহমান 31 দফা দিয়েছে, এই 31 দফা দেশের গণতন্ত্রের কথা আছে, এই 31 দফায় বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার কথা আছে, এই 31 দফায় নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা আছে। আজকে যে 10টি সংস্কার কমিটি হয়েছে সে তার প্রায় অনেকগুলো 31 দফার মধ্যে আছে, যেটা আগামী দিনে দেশকে সুন্দরভাবে তৈরি করতে চান তারেক রহমান। এই দেশের জাতীয়তাবাদী দলের এবং জাতীয়তাবাদী শক্তির ইন্ডিয়ার কাছে মাথা নত না করে মাথা উঁচু করে থাকার মতো যে শক্তি এই দেশের ভূখণ্ডে আছে তাদের সকলের নেতা হচ্ছে তারেক রহমান। অতএব সেই তারেক রহমান যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদের এই এলাকায় তার মনোনীত তার মার্কা নিয়ে একটা এমপি দেন, আপনারা আমাকে দেন, আর আমি যদি না পারি যাকে দেবে তাকে দেন, এলাকার উন্নয়ন হবে। শুধু একটি কথা বলি যে অনেকে হঠাৎ করে ক্ষমতায় যাওয়ার কথা বলতেছে, আমরা এখনকার সিট পাবো, আর ভাই তোমরা কয়টা সিট পাচ্ছ ভাই? ওই 3টা 17টা ফির 7টা, তোমরা কয়টা সিট পাচ্ছেন ভাই? কিছু লোক করে আমরা এবার ক্ষমতা যাবো, তোমরা কন যে আমার ভোট দিলে তোমরা দুনিয়া যাই করেন, তোমরা আমি বেহেশতের টিকিট পাইবে। জামাতে ইসলামে ভোট দেবে না, জামাতে ইসলামে ভোট দিলে বেহেশতের টিকিট হয়। ভাই বাংলাদেশে বসিয়া এই বেহেশতের টিকিট কি কেউ দিতে পারে? কোন মুসলমান বিশ্বাস করবেন? অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যে এই বাংলাদেশের ভূখণ্ড, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এখানে চাকমা থাকবে, এখানে বিভিন্ন জাতি থাকবে, এখানে সাঁওতাল থাকবে, এখানে পাহাড়ের উঁচুতে মানুষ থাকবে, এখানে দ্বীপে লোক থাকবে, এই সব লোকগুলোর কথা যারা বলবে সেটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি নেতা, তার মনোনীত প্রার্থী যিনি আসবেন তাকে ভোট দিয়ে তাকে আপনারা সমর্থন করেন, এলাকাটার কাজ হবে। আমি এইটুকু বলছি। আমার কাছে কেউ একটা কাগজ দিচ্ছে, বক্সিগঞ্জ মামা এটা কি লেখা? জামে মসজিদ হইতে পেটুর বাড়ির সামনে দিয়ে ডাক্তার রহমতুল্লাহ বাড়ির রাস্তা পাকা করো, এই কথাটা কানে দিচ্ছে ভাই আপনি? এটা কি দরকার? এটা কি দরকার? আমি যদি করে দেন, তোমরা যদি কর মানে প্রত্যেকে করে দিলে, এটা আগের লোক আয় করে দিচ্ছে, এটাকে আসলে করে দিন না হয় নাই। তাই যদি রাস্তাটা ডিসেম্বরের মধ্যে হয় নাকি তোমরা বিশ্বাস করবে? আচ্ছা মই যদি করে দেন তাহলে মঞ্চনে দোয়া করবেন, মঞ্চনে দোয়া করবেন। তাহলে আমি একটা কাজ করি না, ওই যে 2-3 তাহলে আমি চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য আজান শেষ, কারণ কথা